এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কিছু রুব্রিক নিয়ে আলোচনা করব। প্রথম রুব্রিক হলো ডিলিরিয়াম অ্যাপেথেটিক। অ্যাপেথেটিক শব্দের অর্থ হলো ল্যাক অফ ইন্টারেস্ট, নো ফিলিংস, নো ইমোশন। আর ডিলিরিয়াম শব্দের অর্থ হলো কনফিউশনাল স্টেট, অর্থাৎ মাইন্ডের কনফিউশনাল স্টেট, ডিরেইল স্টেট। ডিলিরিয়াম শব্দের অর্থ হলো যে বিশেষ কোনো পার্সন তার বিশেষ সময়, বিশেষ মুহূর্তে, কোনো নির্দিষ্ট টাইম অফ পিরিয়ড সে নিজের উপর কন্ট্রোল থাকে না, আনকন্ট্রোল হয়ে যায়। একই কাজ বারবার করতে থাকে, একই কথা বারবার বলতে থাকে। যেমন ইনসেন পার্সন টোটালি ব্রেনের তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেমন কাজ করে না, যার কারণে সে সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে যায় এবং তার নর্মাল সেন্স থাকে না, অর্থাৎ ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না। সে একই রেলেই চলে। আর ডিলিরিয়ামের জন্য সম্পূর্ণ মানুষটা ঠিক আছে, কিন্তু কিছু সময়ের জন্য তার মধ্যে এই ডিলিরিয়াল কন্ডিশন আসে। এটা অ্যাকুট কন্ডিশন হতে পারে ডিজিজের, অথবা নর্মাল কন্ডিশনের কোনো কারণে তার অ্যাবনর্মালিটি তার বিহেভিয়ারের মধ্যে চলে আসে। যেমন আমরা যদি গাড়ি দেখি, যেমন মাইক্রোবাসগুলো যদি কোনো কারণে আপনার কাঁচা রাস্তা দিয়ে চলে, কোনো জায়গায় কোনো হোল থাকে, গর্ত থাকে, সেখানের মধ্যে যদি মাইক্রোবাসের চাকাটা আটকে যায়, তখন চাকাটা বারবার ঘুরতে থাকে, একই জায়গায় ঘুরতে থাকে, চেষ্টা করে ওঠার জন্য উঠতে পারে না। এই যে কিছু সময়ের জন্য সে একই কন্ডিশনে চলে যায়, এটাকে বলে আমরা ডিলিরিয়াম। ডিলিরিয়াম কন্ডিশনে পেশেন্ট নিজের উপর কিছু সময়ের জন্য নিজের উপর তার কন্ট্রোল থাকে না, পরে অবশ্য তার বুঝতে পারে, সে আবার আগের অবস্থানে আসার চেষ্টা করে। অ্যাপেথেটিক হলো ইমোশন। ইমোশনটা কি? নো ইমোশন। ইমোশন শব্দের অর্থ হলো আমাদের যে আবেগটাকে আমরা কীভাবে প্রকাশ করি। আমাদের কিছু অ্যাবনর্মালিটি আছে, যেমন কান্না, হাসি, দুঃখ, তারপরে চিৎকার, উইপিং, এই ভয়, অ্যাঙ্গার, এগুলোর মাধ্যমে আমরা আমাদের ইমোশন প্রকাশ করি। কোনো মানুষ যখন আনন্দদায়ক কোনো ঘটনা দেখে, তখন তার মধ্যে এক ধরনের প্রচণ্ড আনন্দ মনের মধ্যে আসে, সে তখন হাসে, অথবা মনের মধ্যে একটা ফিলিংস আসে। কোনো দুঃখজনক ঘটনা শুনে বা দেখে, তখন তার মধ্যে কান্নার একটা রেশ আসে এবং সেটাকে সে চোখে অশ্রুর মাধ্যমে প্রকাশ করে, অথবা মনের মধ্যে স্যাডনেসের মাধ্যমে প্রকাশ করে। এগুলো হলো ইমোশন। কিন্তু এই রুব্রিকের আওতায় সেই কিছু সময়ের জন্য একটা কোনো কিছুর প্রতি তার ইন্টারেস্ট থাকে না, কোনো ইমোশন থাকে না। ভালো কাজ করলেও তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, খারাপ কাজ করলেও তার প্রতি ইন্টারেস্ট নেই। তাকে হয়তো খুব সুন্দর একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হলো, সবাই সে অনুষ্ঠান উপভোগ করছে। এই ব্যক্তি, এই রুব্রিকের আওতায় মানুষগুলো, তারা এগুলোতে কোনো, ঘরে থাকলেও যেমন, ওই কোনো আনন্দদায়ক অনুষ্ঠানে গেলেও তাই, সবাই ডিনার এনজয় করছে, খাওয়া দাওয়ার এনজয় করছে, বিভিন্ন ধরনের রেসিপি সেটা তার চয়েস মতো নিয়ে খাচ্ছে। এই ব্যক্তির মধ্যে দিলেও ঠিক আছে, না দিলেও ঠিক আছে, খেলো না খেলে নেই, কোনো ধরনের অভিযোগ নেই, কমপ্লেইন নেই। এটাকে আমরা এই রুব্রিকের আওতায় আলোচনা আনতে পারি। এটা অনেক সময় দেখা যাবে মানুষ এমন একটা কন্ডিশনে চলে যায়, তার জীবনে হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে, তারপর থেকে তার মধ্যে ধীরে ধীরে এই অবস্থাটা, এই অ্যাপেথি কন্ডিশনটা আসে। নো ইন্টারেস্ট এনিথিং, সব কিছুর প্রতি তার অমনোযোগিতা, কোনো বিষয়ের প্রতি তার ইন্টারেস্ট নাই এবং আগ্রহ নাই। 2 নম্বর রুব্রিক আমরা আলোচনা করব, সেটা হলো ম্যাটার্নাল ইনস্টিংক্ট এক্সাজারেটেড। ম্যাটার্নাল শব্দটা আপনারা সবাই পরিচিত, আমাদের সমাজে ম্যাটার্নাল শব্দটা অনেক ইউজ। ম্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল আন্টি, এ ধরনের শব্দ আমরা বলি। একটা মাতৃ রিলেটেড ম্যাটার্নালের মধ্যে থাকে। ম্যাটার্নিটি
আগে অনেকেই ম্যাটার্নিটি ছিল, ছোট ছোট সরকারি নার্সিং হোমগুলোকে ম্যাটার্নিটি বলতো। এই ম্যাটার্নালের সাথে মাতৃত্বের একটা সম্পর্ক থাকে, ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি। মানুষ বলা হয় যে মানুষ ইনস্টিংক্টলি তাদের স্বভাব চেঞ্জ করে, অর্থাৎ সে তার সন্তানকে ভালোবাসা শিখে, এটার জন্য কোনো স্কুল কলেজ যেতে হয় না। সে বয়স যখন তার সন্ধিক্ষণ আসে, সে অন্য বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়। এটা হলো ইনস্টিংক্ট নেচার। তার বাচ্চাকে সে কীভাবে আদর করতে হবে এটা শিখে, এটার জন্য কোনো স্কুল কলেজে যাওয়ার দরকার নেই। তার ভিতরের থেকে একটা তার শক্তি আছে, নেচার আছে, তাকে এটাকে চেঞ্জ করায়। এক্সাজারেট, পরের ওয়ার্ডটা হলো এক্সাজারেট। এক্সাজারেট শব্দটা হলো অতিরঞ্জিততা, এক্সট্রা জারেটিং করা, যা প্রয়োজন তার থেকে অনেক বেশি জাঁকজমকপূর্ণ। অর্থাৎ কোনো বাড়িতে দেখবেন যে বিয়ের অনুষ্ঠানে এত লাইটিং করে, বাড়ি আনাচে কানাচে লাইট দিয়ে ভরে দিয়েছে, অথচ এতটা না করলেও সম্ভব, সে ভালো ছিল। অথচ অনেকে দেখবেন যে বাড়ির বিয়ে 4 তলা 5 তলা বিল্ডিং পুরাটাই, হয়তো সে ভাড়া বাসায় থাকে, পুরো বাড়ি লাইটিং করেছে, আমি এরকম অনেক দেখেছি। এবং যে রোডটাও সরকারি রোড, এই রোডের একবারে মাথা পর্যন্ত, মূল রোডের সাথে লিঙ্ক, সেই রোড পর্যন্ত সে একদম লাইটিং করে। এগুলো হলো এক্সাজারেট। কারো ফ্যামিলিতে বিয়ে হলে লাইটিং করবে, এটা স্বাভাবিক, সেটাও একটা মাত্রার ভিতরে হবে, কারণ এই লাইটিংটা অতটা কোনো প্রয়োজন না, এটাকে নিজের প্রদর্শনীতাটাই হলো এক্সাজারেট। ম্যাটারনাল ইনস্টিংক্ট এক্সাজারেট, অর্থাৎ ব্যক্তি ম্যাটারনাল হলো ইনস্টিংক্ট হলো একজন মহিলার মধ্যে ডিজায়ার টু হ্যাভ এ চাইল্ড, কেয়ারিং মাটারিং লাইক এ মাদার। কেয়ারিং নার্সিং, আমি মাটারিং বলতেছি, আমি নার্সিং বলবো, লাইক এ মাদার। একটা বাচ্চা ম্যাটারনাল ইনস্টিংক্টের মধ্যে আমরা দেখি যে একজন মহিলা, অনেক মহিলার মধ্যে এরকম আমরা দেখতে পারি। এগুলো অবজারভেশন সিমটম আমাদের আশপাশে আছে, আমাদের পরিবারে আছে, বা আমাদের রুগীদের মধ্যে আমরা দেখি, যাদের চেম্বারে অনেক রুগী হয়, ওয়েটিং রুমে রুগীরা বসে আছে, দেখা যাবে যে ছোটো বাচ্চা আসলো, অন্য আরেকজন মহিলা অপরিচিত, সে ওকে ধরে আদর করতেছে, চুমু খাচ্ছে, তারপরে খুব মানে একটা একদম ক্লোজলি একটা রিলেশন তৈরি, অথচ তাকে সে চিনেও না, দেখেও নেই। এই যে মাদারহুড একটা নেচার, এটা তার অত্যাধিক পরিমাণে হয়। এই যে নার্সিং করার একটা অন্যের বাচ্চা, হয়তো দেখা গেলো যে পাশের বাড়ির বাচ্চা, তার বাসায় যে খাচ্ছে দাচ্ছে, গোসল করাচ্ছে, হয়তো নিজের বাচ্চার মতো তাকে পালতেছে, লাইক এ মাদার। অর্থাৎ এক কথা আমরা যদি বলি, মায়ের যেই নেচারগুলো একজন মহিলা সেটা অ্যাপ্লাই করে অন্যর বাচ্চার ক্ষেত্রে, অথচ তার বাচ্চা না। এক্সাজারেটেড, এটার শব্দ অর্থ লার্জ, বিগার, ডেসপারেট টু হ্যাভ এ চাইল্ড, লাভ অ্যান্ড অ্যাফেকশন। অনেক মহিলা দেখবেন যে তারা বাচ্চা নাই, এই জন্য বাচ্চা পাওয়ার জন্য, বাচ্চা পেলে, এটা আমরা 2 পার্টে দেখতে পারি। এক পার্টে আছে বাচ্চা আছে, তারপরেও বাচ্চাদের প্রতি তার প্রচণ্ড টান, অথবা দেখা যাচ্ছে যে এখনও বিয়ে শাদী হয়নি, তারপরেও বাচ্চাদের প্রতি তার একটা আলাদা একটা টান। সব মহিলারা কিন্তু এটা করে না, বাচ্চা পেলে মনে হয় যেন এটা আমার বাচ্চা, অথবা ওই সময় হয়তো দেখা গেলো যে ওই বাচ্চার মায় বিব্রত ফিল করে। এগুলো হলো মোটামুটি কথা। ঠিক আছে, তো এই যে মহিলাদের মধ্যে, অনেক মহিলাদের মধ্যে বাচ্চা পাওয়ার জন্য একটা প্রবল টেন্ডেন্সি, এটার জন্য সে যেখানে খুশি সেখানে চলে যেতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, এবং একটা মাদারহুড নেচার তার মধ্যে গ্রো করে, এবং এটাকে সে বিল্ড আপ করে, এটাকে সে নার্সিং করে, এবং এটাকে সে অন্যের উপর প্রয়োগ করে বাচ্চাদের ক্ষেত্রে। অনেক মহিলা দেখবেন যে আপনার এই ম্যাটারনাল অ্যাফেকশন থাকে, বাচ্চাদের থাকে, বাচ্চাদেরকে ভালোবাসে, কোলে নেয়। যখন when we see this motherly love too much in the patient, যখন আমরা এই মাদারলি লাভটা
অনেক বেশি, খুব বেশি পরিমাণে দেখি। মাদারলি লাভ থাকাটা স্বাভাবিক, মায়ের তো থাকবেই ভালোবাসা, কিন্তু এটা যখন অনেক বেশি মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই আমরা এই রুব্রিকটা ইউজ করতে পারবো পেশেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা পরের পার্টে যাই। পরের রুব্রিক হলো অ্যাঙ্গুইশ ফ্রেন্ড ফ্রম লসিং হিজ। অ্যাঙ্গুইশ শব্দের অর্থ হলো গ্রেট মেন্টাল সাফারিং অথবা ফিজিক্যাল পেইন। অ্যাঙ্গুইশের মধ্যে সবসময় মেন্টাল এবং ফিজিক্যাল একটা স্পন্টেনিয়াসলি একটা থাকে, মিল থাকে। এরপরে রুব্রিক হলো ট্যালেন্টেড চিলড্রেন। ট্যালেন্ট হলো একটা ম্যাচিউর অ্যাটিটিউড এবং স্কিলনেস, একটা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি। চিলড্রেনের মধ্যে বেস্ট এবং সাম এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি থাকে, এইদেরকে আমরা ট্যালেন্টেড চিলড্রেন বলি। সাধারণত ট্যালেন্ট তাদেরকে আমরা বলি যাদের কাছে অ্যাটিটিউড স্কিলের মধ্যে একটা ম্যাচিউরিটি থাকে, টোটাল ম্যাচিউরিটি থাকে, এবং তারা এক্সট্রা অর্ডিনারি স্কিলনেস তাদের কাজের মধ্যে, কর্মের মধ্যে, সবার মধ্যে দেখায়, তখন তাদেরকে আমরা ট্যালেন্টেড বলি। আর বাচ্চাদের মধ্যে যদি এটা হয় তাহলে তো আমরা চারদিকে চিলড্রেন বলবো। ট্যালেন্টেড ভেরি স্কিল হ্যাজ ন্যাচারাল ইনস্টিং টু ডু সামথিং সো ওয়েল। তারা স্কিললি, একটা ন্যাচারাল ইনস্টিং থাকে তাদের মধ্যে, খুব সুন্দরভাবে সব কিছু তারা করতে পারে। এরা সাধারণ মানুষ যে কাজটা যেভাবে করবে তার থেকে একটু ভিন্নভাবে করবে, কাজের গতি একটু ভিন্ন, কাজের ধারা একটু ভিন্ন, এবং কাজের সৌন্দর্যতা তার মধ্যে ফুটে উঠবে। এদেরকে আমরা ট্যালেন্টেড বলবো। অর্থাৎ কাজ এক নজরে, তার আচরণ, কাজ, তার কাজের গতি, এটা যে কেউ এক নজরে দেখেই বলবে যে এটা কেউ করেছে যার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি আছে। তাহলে মোটামুটি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। তাহলে এর পরের পার্টে 15 বছরের একটা ছেলে এসেছে, মানে তার মেইন সমস্যা হলো গলা ব্যথা। রুগী বলে যে তার গলার মধ্যে ব্যথা। তো তাকে বলা হয় যে স্কুলে গিয়েছিলে তুমি? বলে হ্যাঁ গিয়েছিলাম। তবে গলা ব্যথা নিয়ে স্কুলে কেন গেলে? বলে কম ছিল বলে তাই গিয়েছিলাম। এরপরে গলা ব্যথার জন্য ওষুধ খাওয়ার পরে জ্বর আসে, সর্দি কাশি দেখা দেয়, ঠান্ডার সমস্যা লাগে। এই জন্য প্রথম দিন স্কুলে গিয়েছি, পরের দিনে স্কুলে যাওয়া হয়নি, এবং দুর্বলতা ফিল করে, উঠতে পারে না। আজকে আর স্কুলে যায়নি, গতকাল গিয়েছিল, গতকাল থেকে তার সমস্যাটা, কাজ করতে পারে না। এখন এইসব কেসে আপনি কী বা জিজ্ঞেস করতে পারেন একটা রুগীরে? বয়স তার আন্ডার এজ, তারপরে জ্বরের রুগী, অ্যাকুট কন্ডিশন, রুগী অলওয়েজ ইরিটেট ফিল করে, বিরক্ত হবে। এই জন্য এগুলো কেসে খুব মিনিমাম কোশ্চেন, অবজারভেশন সবচেয়ে বেশি। রুগী এখানে এসেছে আপনার কাছে কষ্ট নিয়ে, গলা ব্যথা নিয়ে, এটা একটা কষ্ট তার। গলা ব্যথার পরে তার সমস্যাগুলো বাড়ছে, জ্বর বাড়ছে, সর্দি আসছে, কাশি আসছে, লিঙ্ক করে তার সমস্যাগুলো বেড়েছে, কষ্ট পাচ্ছে রুগী যখন প্রেজেন্ট কন্ডিশনে কোনো অ্যাকুট অবস্থা নিয়ে কষ্ট পায়, তখন আমরা এটাকে অন্য কোনো অ্যাঙ্গেলে প্রেসক্রিপশন করার সুযোগ যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমরা যে রুব্রিকটা ইউজ করতে পারি সেটা হলো ডিলিশন ইনজুরি বিং ইনজুর্ড। ছোটো ছোটো বিষয় নিয়ে রুগীকে কষ্ট পাচ্ছে, এটা তাং না, তাং হলো মেন্টাল লেভেলে, আর ইনজুরিটা হলো ফিজিক্যাল লেভেলে। মেন্টাল লেভেলে তো অবশ্যই রুগী কষ্ট পাচ্ছে, কিন্তু ফিজিক্যাল লেভেলটা বেশি। তার কাশি, সর্দি, গলা ব্যথা, এবং এটার জন্য রুগী দুর্বল ফিল করছে, রুগী ভালো লাগতেছে না। ডিলিশন পুয়ার নিয়ে নিলাম আমরা, সহজ, এবং সে তার রেগুলার কাজ, স্কুলে যাওয়া, খাওয়া, ঘুমানো, অন্যান্য কাজগুলো, তার রেগুলার যে রুটিন ওয়ার্ক, এগুলো করতে পারতেছে।
এগুলো করতে গেলে সমস্যা দেখা যায়। তাহলে আমরা এখানে যখন একজন মানুষ তার রুটিন ওয়ার্ক, তার পড়ালেখা করতে পারে না, তখন আমরা এটাকে বিজনেস ধরবো। তার বিজনেসের পরে কী আসবে, বিজনেস রিলেটেড যে রুব্রিকগুলো আছে তার মধ্যে থেকে কোনটা লিখবো। রুগী তো বলে নাই যে আমি কাজ করতে পারতেছি না, কিন্তু রুগীর ভাষ্যর মধ্যে এটা ফুটে উঠেছে। রুগী বারবারও বলে নাই বিজনেস টক বিজনেস, এটাও বলে নাই, ডিলিরিয়াম বিজনেসও হয় না। তাহলে এখানে বিজনেস ইনক্যাপাসিটি, অর্থাৎ আমি কাজ করতে পারতেছি না। ডাক্তার সাহেব, আমার কাশির জন্য আমি স্কুল যেতে পারিনি, আজকে আমার স্কুল কামাই হয়েছে, অথচ সারাদিন শুয়ে আছি, গোসল করতে পারিনি, খেতে পারিনি। অর্থাৎ নর্মাল রুটিন আমার যেখানে ব্রেক হয় তখন সেখানে রুটিন করতে পারতেছি না বলে এটা বিজনেস ইনক্যাপাসিটি নিতে পারি আমরা এখানে। বিজনেস ইনক্যাপাসিটি ফর নট এবল টু ওয়ার্ক অ্যান্ড হেল্প হিজ তাহলে আমরা মোটামুটি 3টা রুব্রিক পেলাম, সহজ রুব্রিক। এই 3 রুব্রিক থেকে আমরা ব্রাইনিয়া এখানে সিলেক্ট করতে পারি। ডিলিশন ইনজুরি বিং ইনজুর, ডিলিশন পুয়ার হি ইজ, বিজনেস ইনক্যাপাসিটি ফর। ওকে, তাহলে আমাদের সহজভাবে কিভাবে আমরা বিভিন্নভাবে আপনার কেস টেকিং করতে হবে। কেস টেকিংটা একটা আর্ট, পরিস্থিতি অনুযায়ী আপনার কেস টেকিংয়ের পদ্ধতিগত পরিবর্তন আসবে, পদ্ধতিগত পরিবর্তন। এখন একজন মানুষ কথা বলতে পারে না, তাকে জোর করে কথা বলে আপনি ফার্স্ট স্টোরি, তার এই আইপিআর ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করবেন, সেটা কোনোভাবে সম্ভব না। রুগী কোন অবস্থাতে আছে ওই অবস্থার ধরন ধরে রুগী ইন্টারেস্ট কি নাই তা আপনার সাথে টক করার জন্য। যদি ইন্টারেস্ট না হয় তাহলে আপাতত তার যে কন্ডিশন, এই কন্ডিশনের উপর এটাকে প্রেজেন্ট কন্ডিশন বলে। প্রেজেন্ট কন্ডিশন ধরে আপনাকে ওষুধ নির্বাচন করতে হবে। আমরা সব ধরনের টেকনিকেই অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আপনার সুবিধা অসুবিধাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা চেষ্টা করব আমাদের মিনিমাম নলেজ দিয়ে আপনার ম্যাক্সিমাম সমস্যা সমাধান করার। আর আপনার আশপাশে যারা বিভিন্ন সমস্যায় ভুগছে তাদেরকে চিকিৎসা দিবেন। তারা যদি ভালো কিছু আপনার কাছে চায়, এই জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে তাদের ভালো কল্যাণ করার জন্য। আর যেখানে মনে করতেছেন যে আমি পারছি না, তাহলে আপনার সিনিয়র, আপনার থেকে যিনি মনে করেন আপনি যে তার থেকে একটু, আপনার থেকে একটু ভালো জানেন, তার কাছে রেফার করে দিন। কেননা রুগী বেশি সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। এ ধরনের রুগী আমাদের কাছে আসে, ডাক্তার সাহেব আমি তো হোমিওপ্যাথি অনেক খেয়েছি, অমুক ডাক্তার অমুক ডাক্তার অমুক ডাক্তার অমুক ডাক্তার, বড় বড় ডাক্তারদের নাম, তার ভাষায় তারা বড় ডাক্তার, তো কাজ হয়নি। এটা সমস্যা ছিল। ওই ডাক্তার সাহেব খারাপ আমি তাই বলছি না, ওই ডাক্তার সাহেব নিঃসন্দেহে ভালো। কোনো কারণবশত হয়তো ওনার ওই সময় সিলেকশনটা ঠিক হয়নি। ওনার উচিত ছিল যে 1 বার 2 বার 3 বার যখন সিলেকশন কারেক্ট হয় না তখন এই রুগীটা না রেখে তার জুনিয়র সিনিয়র সম বয়সী ডাক্তারের কাছে রেফার করে দেওয়া, এটা করলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।